স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তির রাজনীতি নয়, ঐক্য জরুরি মন্তব্য করে বিএনপির নামে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলা থেকে অল্প দিনের মধ্যে মুক্ত হবেন, শিগগিরই দেশে ফিরে আসবেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের আইনি বৈধতা দেয়া সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দিগুলো রাজবন্দির জবানবন্দি বইয়ে রয়েছে। এটা একটা ইতিহাস, এটাই রাজনীতি। দু থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগ প্রসঙ্গে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারে জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে দিয়ে করব। 43তম বিসিএস থেকে বাদ পড়া 267 জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সহ বড় ধরনের অপরাধের প্রমাণ মিলবে তারা বাদ পড়বেন। সচিবালয়ে তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে। 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের 26শে ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ 10 মাস পর 15ই অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়েন 267 জন। এরপর থেকেই বাদ পড়া বিসিএস এর চাকরি প্রার্থীরা আন্দোলনে নামেন। সচিবালয়ের সামনে বিক্ষোভে দাবি জানান প্রজ্ঞাপনে নিজেদের নাম অন্তর্ভুক্তির। পরে বিষয়টি তদন্তে গড়ায়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জানান, ফৌজদারি অপরাধ ছাড়া বিসিএস প্রার্থীরা যোগ দিতে পারবেন। এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাছারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পুড়ে যাওয়া ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত বিচার কাজ পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডির মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয়। এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই এজলাসেই হওয়ার কথা ছিল পিলখানা ট্র্যাজেডির মামলায় জেলবন্দি আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতেই পড়ে গেছে পুরো এজলাস কক্ষ। আমরা আসলে তেমন কিছু করতে পারি না, কারণ ভিতর ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। ঠিক আছে, এখানে ওই গেটগুলোতে তালা দেওয়া ছিল,
বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল যার জন্য আসতে পারে। এদিকে মাদ্রাসা মাঠে অবস্থিত অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বানানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আমরা চাই যে এই আমাদের মাঠটা আমাদের হবে এবং আমরা সম্পূর্ণভাবে আমরা কার্যক্রম করব। আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। I do respect that, but let's uphold the government decision today and wait and see যে তারা এটা রিলোকেট করেন কি। এমন পরিস্থিতিতে সকালে ঘটনাস্থলে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী সহ আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে শুনানি হচ্ছে না। আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক, আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি। ফার্স্ট প্রেফারেন্স পুরানা জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকীয়তার অবসান হওয়া দরকার। প্রস্তাবনায় রয়েছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বিডিআর হত্যা মামলার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কারাবন্দীদের স্বজন, পরিবার ও চাকরিচ্যুতরা। তাদের অভিযোগ, বিচার নিয়ে প্রহসন চলছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা করেন ও দ্রুত কোর্ট বসিয়ে বিচার ব্যবস্থার দাবি জানান তারা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার সহ 3 দফা দাবিতে বুধবার রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজন ও চাকরিচ্যুতদের। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই নানাভাবে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়ে আসছেন অভিযোগ করে তারা বলছেন, মামলার বিচার নিয়ে প্রহসন চলছে। যে যারা আমাদেরকে এই প্রহসনমূলক বিচারের সম্মুখীন করে আমাদেরকে বিচার করেছে, এটা যদি প্রহসনমূলক হয় তারাও বিচারের সম্মুখীন হবে। নিজেদের কোর্টের ভেতরে নিজেদের মতো করে বিচার করছে, আমাদেরকে তো বাইরে থেকে কোনো অ্যাডভোকেট নিয়োগ দেওয়ার মতো সুযোগ আমাদের দেয় নাই। আমরা এখন একটা দাবিতে উপনীত হয়েছি যে সকল জেলবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সকল বিডিআরের চাকরিচ্যুত সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, পূর্ণ বাসন এবং পূর্ণ জীবনযাপনের জন্য। আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। আপনারা কোর্ট বসানোর জন্য একবার কেরানীগঞ্জ, একবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা ফিক্স করে দেবেন। আপনারা জানেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা কোর্ট বসাতে চান, খুব স্বাভাবিকভাবেই সেখানকার শিক্ষার্থীরা বাধা দেবে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা দেন। আজকে শাহবাগ চত্বর ব্লকেটের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। ন্যায় বিচারের দাবিতে ঐক্যের ডাক দেন তারা। স্থানান্তর করা হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারে সড়ক দুর্ঘটনায় 3টি যানবাহনে আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা এক পরিবারের 4 জনের প্রাণ গেছে। আহত হয়েছে বাসের 15 যাত্রী। এখন পর্যন্ত চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন ছেলে ফুয়াদের উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী সোনিয়া আক্তার ও স্ত্রীর বড় বোন মাহফুজা আক্তার শিলা। পথে রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়, যা প্রথমে একটি বাসে, পরে পেছনে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান 4 জন। শ্যামলী বাসের সামনে কিছু অংশ পুড়ে গেছে, আর মাঝখানে যে বাসটা ছিল ওই বাসটা পুরোপুরি পুড়ে গেছে, আর অ্যাম্বুলেন্সটা একেবারে দুমড়ে মুছে সব পুড়ে গেছে। যেমন একটা ম্যাচ ঢুকতে সময় লাগে, তার অত সময় লাগেনি, তার ভিতরে যখন তখন গাড়িতে আগুন ধরে গেছে। তারপর পিছনেরটাই ঝুমুর পরিবহনে লাগার সাথে সাথে মনে করেন জানলা দিয়ে দরজা দিয়ে ভেঙে বেরোতে পারছে, অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ বেরোতে পারেনি। ফায়ার সার্ভিসের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। যে মরদেহগুলো আমরা পাই এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই, কারণ আগুনে পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালের মর্গে প্রেরণ করেছি। বাসের যাত্রীরা জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে নামার সময় আহত হন অন্তত 15 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের কাছে কোনো আলাদ্দিনের চেরাগ নিয়ে যে মানুষের কষ্ট রাতারাতি দূর হয়ে যাবে। তিনি জানান, ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে কয়েকশো মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং মজুদে কোনো ঘাটতি নেই। ফলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। এরই মধ্যে বাংলাদেশের সেবা ও উৎপাদন খাতে তুরস্কের $300 মিলিয়ন বিনিয়োগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য, শিল্প, ঔষধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশটি আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কোনো আলাদ্দিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করি। স্বপ্ন ছিল বাবা মা নিয়ে থাকার মতো একটি বাড়ি করবে চাঁদপুরের ফরিদ সোয়াল। পরিবারের অসচ্ছলতা কাটাতে ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন, তবে প্রথম মাসের বেতনটিও তুলতে পারেনি। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত ফরিদের মৃত্যু হয় 6 আগস্ট। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা মা। এসে আমার স্বপ্ন ভেঙেছে বহুবার, কারণ একটাই, মধ্যবিত্ত আমার পরিবার। টিকটকে বাবা মা ও সাংসারিক অবস্থা নিয়ে এভাবেই ভিডিও পোস্ট করতেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত 21 বছর বয়সী ফরিদ সোয়াল। 5 আগস্ট সকালে খাবার খেয়ে মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যান ফরিদ। সেখানেই গুলিবিদ্ধ হয় সে। পরে 6 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে ফরিদ। বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখত ফরিদ, আর এজন্য করেছিল পাসপোর্টও। দেশের আন্দোলনে নামলে শহীদ যদি আমি মরি তা শহীদই মরা মরবো। বিদেশে কইছে যাইবো, যাই কইছে আমার বাড়ি করে দিব, ঘর করে দিব, আমার দানা মানা মুক্তি করবো। আল্লাহ মনের শহীদ। ছেলে ফরিদের উপার্জনই ভরসা ছিল বৃদ্ধ এই দম্পতির। তার অনুপস্থিতিতে হতাশা নেমে এসেছে পরিবারটিতে। ফ্যামিলিটা যে কিভাবে চলছে, কিভাবে চলাফেরা করতেছে, ওটা খাই আসে না খাইছে, এটা কোনো কেউ কর্মকর্তা কেউ জিজ্ঞেস করে নাই। ভোলার স্বপ্ন ছিল একটা, যেমন একটা নিজে একটা ঘর তুলে থাকবো। অন্য সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন, একটু জায়গা জমি কিনতে পারে, সরকার যেন একটু সাহায্য করে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তা দিয়েছি, যাদের সে হয়তো উপার্জনশীল একমাত্র ব্যক্তি ছিল। এইরকম ওই পরিবারে যদি অন্য কেউ থাকে তাকে হয়তো একটা কর্ম দেওয়ার আমাদের এরকম একটা প্ল্যান আছে। নিহত ফরিদের স্বপ্ন পূরণে বাবা মায়ের জন্য একটি বাড়ি নির্মাণে সহায়তার প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার পর ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বাকুলিয়া বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে 9 বস্তা নথি উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো অবস্থায় 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পিপি অফিসের জায়গা না থাকায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটিতে 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এই ঘটনায় গেল রবিবার কোতোয়ালি থানায় জিডি করেন মহানগর পিপি। এরপর তদন্ত শুরু করে পুলিশ। আদালতের মতো স্পর্শকাতর জায়গা থেকে মামলার নথি গায়েবের ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আইনজীবীরা।
রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটস্থ সতীশবাবু লেন হইতে জনক মফিজের ভাঙ্গারির দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেজ ডকেট উদ্ধার করতে সক্ষম হই। কর সংস্কারে সরকারের স্বেচ্ছাচারিতা জুলাই আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ শিল্পের ভ্যাট 5% থেকে এক ধাপে 15% করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড ঘুষ বাণিজ্য টিকিয়ে রাখতেই আইএমএফের অজুহাতে কর বাড়াচ্ছে। রাজস্ব ঘাটতি পূরণে দেশের রেস্তোরাঁ সেবায় বিদ্যমান 5% ভ্যাট এক লাফে 15% করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, এমন সিদ্ধান্ত অযৌক্তিক। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সরকার নিজের ব্যর্থতা ঢাকতেই জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপাচ্ছে। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরও দারিদ্র্যর নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি, তাদের এনজিও ব্যবসাটা আরও ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো। আজকে স্টুডেন্টরা যা করতেছে, মব জাস্টিস জায়গায় জায়গায় চলতেছে, কেউ কথা বলছে না ভয়ে যে আমার উপর যদি খরচ চলে আসবে, আমার উপর যদি খরচ চলে আসবে। রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা ঘুষ বাণিজ্য টিকিয়ে রাখতেই করের আওতা না বাড়িয়ে কর হার বৃদ্ধি করতেই বেশি আগ্রহী। এনবিআর এর কাছে আমরা 5 বছর যাবত চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, কিন্তু এনবিআর এর চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে, আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু এনবিআর এর কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। রেস্তোরাঁ শিল্পে ভ্যাট না বাড়িয়ে বরং 3% নামিয়ে আনার পাশাপাশি রাস্তার পাশের খাবার দোকানকেও এর আওতায় আনার দাবি তাদের। যেখানে আপনার 15% ছিল, তারপর 7.5% আছে, তারপর 5% আছে। 5% আসার পরে কিন্তু আমরা 19% বাড়িয়ে দিয়েছি এবং 3% যদি আনানো হয়, আমরা চাবো যে আপনার 50% আমাদের ট্যাক্স বেড়ে যাবে। মানে এর আগে যদি আপনার 2000 কোটি টাকা আছে, তখন আপনার 4000 কোটি টাকা হবে। শিগগিরই ভ্যাট পুনর্বিবেচনা না করলে সারা দেশে রেস্তোরাঁগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে মালিক সমিতি। যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট। অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বইছে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 9.1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। এদিকে সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় আবারও কমেছে তাপমাত্রার পারদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু, বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। এদিকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর হিম শীতল বাতাসে গত 2 দিনের তুলনায় আজ আবারও ঠান্ডা বেড়েছে কুড়িগ্রামে। বাধ্য আজকে গাড়ি নিয়ে বাড়াইছে, বাড়াইয়া রোডে থাকতে পারতেছি না ঠান্ডার ঠেলায়। গতবারের শীত অনেক বেশি, বহুত বেশি, চোখে দেখা যায় না। এই ঠান্ডার কারণে আমরা জমিতে নামতে পারি না, অনেক অসুবিধা হয়। গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না, এবার স্পষ্ট জানিয়ে দিল ডেনমার্ক। আর ইউরোপীয় ইউনিয়ন বলছে অন্য দেশগুলোকে তার সার্বভৌম সীমান্তে আক্রমণ করার অনুমতি দেবে না। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বল প্রয়োগের হুমকি দিয়ে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসবের মধ্যে গ্রিনল্যান্ডের ট্রাম্প জুনিয়রের সফর ফের উস্কে দিচ্ছে নানা জল্পনা কল্পনা। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর তার দেশের মালিকানা প্রতিষ্ঠা নিয়ে আগ্রহ জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি দিচ্ছেন নানা হুমকিও।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে অবস্থানে থাকা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড ৬০০ বছর ধরে ডেনমার্কের অংশ হয়ে থাকলেও প্রায় ৫৭,০০০ জনসংখ্যার স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্রটির লক্ষ্য ডেনমার্ক থেকে স্বাধীনতা পাওয়া। এসবের মধ্যে ট্রাম্পের বড় ছেলে গ্রিনল্যান্ডে ঘুরতে যাওয়ায় গুঞ্জন আরও চরমে উঠেছে। বুধবার কোপেনহেগেনে ডেনমার্কের রাজার সঙ্গে গ্রিনল্যান্ডের নেতারা বৈঠকও করেছে। ডেনমার্ক জানিয়েছে অধিবাসীরা চাইলে গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না। তবে নিরাপত্তা ইস্যুতে মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ডের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা আছে, সেগুলো বাস্তবায়ন হলে গ্রিনল্যান্ড হবে স্বাধীন, কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টেট হবে না। তবে চীন ও রাশিয়ার তৎপরতার কারণে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এদিকে ফ্রান্স জানিয়েছে গ্রিনল্যান্ডে মার্কিন হামলা অনুমোদন করবে না ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যান্য দেশগুলোকে তার সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না, তারা যেই হোক না কেন। গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি হওয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দিলেও বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এ দ্বীপটিতে বিরল কিছু ধাতু রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেভাবে উষ্ণতা বাড়ছে তাতে বরফ গলে গিয়ে এখান থেকে এসব সম্পদ আহরণ আরও সহজ হয়ে উঠতে পারে। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএলে একদিন বিরতির পর বিগ ম্যাচে লড়ছে রংপুর ও বরিশাল। ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করেছে রংপুর রাইডার্স। বিপিএলের ম্যাচগুলো কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, তার কাছ থেকে জানবো আরও বিস্তারিত। শাহরিয়ার, প্রথম দেখায় রংপুরের বিপক্ষে হেরেছিল বরিশাল, তবে আজ সিলেটে রংপুরের বিপক্ষে জিততে পারবে কি বরিশাল? ম্যাচের চিত্র কেমন মনে হচ্ছে আপনার? সাথে যেটা বললেন যে জিততে পারবে কিনা, সেটা তো আসলে কেউই বলতে পারে না জিততে পারবে কিনা। বিশেষ করে সিলেটের যে উইকেট, আমরা জানি যে ব্যাটিং উইকেট, সেখানে কিন্তু কোনো রানই কিন্তু নিরাপদ না। বরিশাল যদি আগে ব্যাটিং করে 190 বা 180 এমনও রান করে, সেটা কিন্তু রংপুরের ক্যাপাবিলিটি আছে সেটা চেজ করার। আর আমরা জানি যে বরিশাল কাগজে কলমে রংপুর থেকে হয়তো বা একটু এগিয়ে, কিন্তু এই টুর্নামেন্ট যদি দেখেন, এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছন্দে আছে কিন্তু রংপুর। এবং তারা এর মধ্যে 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচে জিতেছে। আর এর আগের দেখায় যেহেতু বরিশাল হেরেছে রংপুরের কাছে, সো তারা এই ম্যাচটা হয়তো বা ফাইট ব্যাক করতে চাবে, বাট খুব একটা সহজ হবে না। তবে সবচেয়ে প্রাপ্তির যে জায়গাটা হচ্ছে এই ম্যাচে, সেটা হচ্ছে যদি আমি একটু বাংলাদেশের ক্রিকেটের কথা বলি, নাজমুল হোসেন শান্ত সেটা অনেক দিন ধরেই অফ ফর্মে ছিলেন, তিনি কিন্তু আজকে কিছুটা কাটিয়ে উঠেছেন। আমরা দেখেছি আজকে তিনি কিছু রান করেছেন। এবং বরিশালের আজকে সবচেয়ে প্লাস পয়েন্টের জায়গা যদি দুই ওপেনিং ব্যাটার কিন্তু ভালো একটা পার্টনারশিপ দিয়েছে। এবং নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি তামিম শুরুতে কিছুটা স্ট্রাগল করলেও নাজমুল হোসেন শান্ত কিন্তু শুরু থেকেই একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে ছিলেন এবং তিনি রান পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না এবং এরই মধ্যে টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন। যদিও জানা গেছে যে ওয়ানডেতে এবং টেস্টের অধিনায়ক হিসাবে তিনি থাকবেন, তো তার জন্য কিন্তু এই রানটা পাওয়া খুব দরকার ছিল। আর বরিশালের এখন যে অবস্থা, তাতে ম্যাচের আসলে এখনও কিছুই বলা যাচ্ছে না। তবে যেটুকু মনে হচ্ছে যে বরিশাল হয়তো বা 170 কিংবা 80 এমন একটি রান করবে, তবে সেই ক্ষেত্রেও সেই রানটা একদমই নিরাপদ না। আমরা জানি যে রংপুর কিন্তু দুই ডিপার্টমেন্টেই খুব ফর্মে আছে, ব্যাটিং বোলিং এবং সাথে আমরা যদি বলি যে সোহানের ক্যাপ্টেন্সি খুব দুর্দান্ত হচ্ছে, যে ফুল একটা প্যাকেজ কিন্তু রংপুর, তাদের কাছ থেকে ম্যাচ বের করা একদমই সহজ হবে না। সাথী, ধন্যবাদ শাহরিয়ার। ভোলায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তোফায়েল আহমেদ ফরাজি নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার হয়েছে 2টি দেশি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 4টি হাত বোমা। সকালে জেলা শহরের মাস্টার কলোনি থেকে আটকের পর সদর মডেল থানায় হস্তান্তর করা হয় তাকে। হবিগঞ্জের ডাকায়ে বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাত 8টার দিকে শুরু হয়ে সংঘর্ষ চলে রাত প্রায় 10টা পর্যন্ত। এতে উভয় পক্ষের নারী শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
রাঙামাটি মেডিকেল কলেজে মনির হোসেনের নামে একটি আবাসিক হল নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। 2015 সালে মেডিকেল কলেজ উদ্বোধনের দিন আনন্দ শোভাযাত্রায় সন্ত্রাসী হামলায় নিহত হন মনির। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্তবর্তী জনসাধারণের সাথে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। এ সময় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। গাইবান্ধায় বাড়ি এবং অনাবাসিক প্রতিষ্ঠানে প্রিপেড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুরে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহ। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জারিগান, কবিগান, মুখানৃত্য, পালাটিয়ার মাধ্যমে বাংলা সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়। জেলা প্রশাসনের সহযোগিতা ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।